এখন শুরু করছি বাঁকাদহের কালো ছায়া পর্ব ১। বাঁকাদহ পশ্চিমবঙ্গের এক অজপাড়া গাঁ। নামটা যত সাধারণ, গ্রামের ইতিহাস ততটাই অন্ধকার। গ্রামের চারদিকে জঙ্গল, মাঝখানে এক পুরনো পুকুর, লোকেরা বলে কালো পুকুর। সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না, কারণ যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। অরিত্র শহরের ছেলে, সাংবাদিক, অদ্ভুত রহস্য নিয়ে কাজ করতে ভালোবাসে। সে শুনেছিল বাঁকাদহে নাকি প্রতি বছর অমাবস্যার রাতে কেউ না কেউ হারিয়ে যায়। সত্যি যাচাই করতে সে এক সন্ধ্যায় পৌঁছল বাঁকাদহে। গ্রামে ঢুকতেই একটা অদ্ভুত নীরবতা। কোনো কুকুর ডাকছে না, ঝিঝি পোকার আওয়াজও নেই, শুধু বাতাসে একটা পচা গন্ধ। বুড়ো মানুষের সতর্কতা। গ্রামের একমাত্র চায়ের দোকানে ঢুকতেই এক বৃদ্ধ তাকে থামালো। বাবু, এখানে রাতে থাকবেন না। অরিত্র হেসে বলল, ভূতের গল্পে আমি ভয় পাই না। বৃদ্ধের চোখ হঠাৎ কেমন যেন কালো হয়ে গেল। ভূত না, ওটা ভূত নয়। প্রথম অমাবস্যা, সেই রাতেই অমাবস্যা। অরিত্র থাকার জন্য একটা ভাঙ্গা বাড়ি পেল। রাত বাড়তেই হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। দরজা খুলতেই বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো সোজা ঘরের ভেতরে ঢুকে গেছে। হঠাৎ ঘরের কোণে একটা মেয়ের কণ্ঠ, আমাকে দেখছো না কেন? অরিত্র ঘুরে দাঁড়াতেই দেখল একটা মেয়ে। তার মুখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর। মেয়েটা ধীরে ধীরে কাছে আসছে। তুইও থাকবে বাঁকাদহে। অরিত্র দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখল পুরো গ্রামটাই বদলে গেছে। সব বাড়ি ভাঙা, চারদিকে ঝুলছে লাশ, আর পুকুরের দিক থেকে আসছে অদ্ভুত শব্দ, খিদে খিদে খিদে। কালো পুকুরের সত্য। অরিত্র ধীরে ধীরে পুকুরের কাছে গেল। পানিতে তাকাতেই নিজের মুখ দেখল না, দেখল সেই মুখহীন মেয়েটা। হঠাৎ পুকুরের পানি থেকে হাত বেরিয়ে এলো, শত শত হাত। ওগুলো তাকে টেনে নিচ্ছে। শেষ মুহূর্ত। অরিত্র চিৎকার করল, বাঁচাও! কিন্তু কেউ নেই। শেষবার সে দেখল গ্রামের সব মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সবার মুখ নেই, ফিসফিসানি। পরের দিন সকালে গ্রামের লোকেরা বলল, আরেকজন হারিয়ে গেছে। বৃদ্ধ লোকটা শুধু ফিসফিস করে বলল, বাঁকাদহ কাউকে ছাড়ে না। এটা শুধু শুরু। পরবর্তী পর্বে তুমি জানতে পারবে মুখহীন মেয়েটাকে, কালো পুকুরের ভয়ঙ্কর ইতিহাস, কেন প্রতি অমাবস্যায় মানুষ হারিয়ে যায়। অরিত্র কি সত্যি মারা গেছে, নাকি অন্য কিছু হয়েছে? বাঁকাদহের কালো ছায়া পর্ব ২। আরও গভীর, আরও ভয়ঙ্কর। অন্ধকারের পরের সকাল। অমাবস্যার রাত শেষ হয়েছে, কিন্তু বাঁকাদহে সূর্য ওঠার পরও আলোটা ঠিক স্বাভাবিক লাগে না। মেঘলা আকাশ, হালকা কুয়াশা, আর সেই একই পচা গন্ধ। গ্রামের মানুষজন স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু সবার চোখে একটা চাপা ভয়, কারণ অরিত্র আর নেই। বৃদ্ধের স্মৃতি। চায়ের দোকানের সেই বৃদ্ধ, নাম তার হরিপদ। সে চুপচাপ বসেছিল। হঠাৎ সে বলল, এই প্রথম নয়, প্রতি বছরই এমন হয়। একজন যুবক জিজ্ঞেস করল, কিন্তু কেন দাদু, কারা নিয়ে যায়? হরিপদ ধীরে ধীরে মাথা তুলল, ওরা মানুষ না, ওরা ক্ষুধার্ত। ৩০ বছর আগের ঘটনা। হরিপদ বলতে শুরু করল, আজ থেকে প্রায় ৩০ বছর আগে বাঁকাদহ এমন ছিল না। গ্রামটা ছিল শান্ত, সুখী। কিন্তু একদিন গ্রামের পাশের জঙ্গলে একটা মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। লোকেরা বলতো ওটা নাকি অশুভ দেবীর মন্দির, নিষিদ্ধ পূজা।
গ্রামের কয়েকজন লোভী মানুষ রাতের অন্ধকারে সেখানে পূজা শুরু করে। তারা বিশ্বাস করত এই দেবী নাকি রক্ত চাইলে বিনিময় অঢেল সম্পদ দেয়। প্রথমে পশু বলি, তারপর মানুষ। প্রথম বলি, এক গরিব মেয়ে নাম মাধুরী, তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। মন্দিরের সামনে কালো পুকুরের ধারে তার গলা কেটে বলি দেওয়া হয়। মাধুরীর শেষ চিৎকার আজও নাকি শোনা যায়। অভিশাপের শুরু। মাধুরীর মৃত্যুর পর থেকেই সব কিছু বদলে যায়। রাত হলেই মানুষ হারিয়ে যেতে থাকে। গ্রামের লোকেরা দেখতে পায় একটা মেয়ে যার মুখ নেই, সে ডেকে নিয়ে যায় সবাইকে। কালো পুকুরের রহস্য। লোকেরা বুঝতে পারে মাধুরীর আত্মা শান্তি পায়নি। সে শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে ক্ষুধার্ত। যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মাগুলো আটকে আছে ওই পুকুরে। অরিত্র কি সত্যিই শেষ? ঠিক তখনই গ্রামের বাইরে, জঙ্গলের ভিতরে অরিত্র ধীরে ধীরে চোখ খুলল। সে বেঁচে আছে, কিন্তু কিছু একটা ভুল। পরিবর্তন। অরিত্র নিজের হাতের দিকে তাকালো। তার চামড়া ফ্যাকাশে হয়ে গেছে। সে শ্বাস নিচ্ছে, কিন্তু কোনো অনুভূতি নেই। হঠাৎ তার মাথার ভিতরে একটা কণ্ঠ, তুই এখন আমাদের। নতুন দৃষ্টি। অরিত্র হঠাৎ বুঝতে পারল সে এখন মানুষের মতো দেখছে না। সে দেখতে পাচ্ছে মানুষের ভিতরের ভয়, আর সেই ভয় তাকে টানছে। সত্য উন্মোচন। একটা ছায়া তার সামনে এসে দাঁড়ালো, সেই মুখহীন মেয়েটা। কিন্তু এবার সে কথা বলল, আমি মাধুরী। অরিত্র পিছিয়ে গেল। তুমি আমাকে কেন বাঁচালে? মেয়েটা ধীরে বলল, বাঁচাইনি, তুই এখন আমাদের একজন। ভয়ঙ্কর সত্য। মাধুরী বলল, যারা এখানে আসে তারা দুইভাবে শেষ হয়, মরে যায় অথবা আমাদের মতো হয়ে যায়। অরিত্র বুঝতে পারল সে আর পুরোপুরি মানুষ নয়। ক্ষুধা। হঠাৎ অরিত্রের শরীর কাঁপতে শুরু করল। তার ভীষণ ক্ষুধা লাগছে, কিন্তু এটা খাবারের ক্ষুধা না, এটা মানুষের ভয়ের ক্ষুধা। গ্রামে ফেরা। অরিত্র অজান্তেই গ্রামের দিকে হাঁটতে শুরু করল। তার চোখে এখন অন্যরকম আলো। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক, ওই তো অরিত্র। কিন্তু হরিপদ চুপ করে রইল। সে বুঝে গেছে সত্যের মুখোমুখি। হরিপদ এগিয়ে এসে বলল, তুই আর আগের মতো নেই। অরিত্র হাসল, একটা অস্বাভাবিক হাসি। আমি ঠিক আছি, কিন্তু তার ছায়া মাটিতে পড়ছে না। প্রথম শিকার। রাতে গ্রামের এক ছেলে রবি বাড়ির বাইরে বেরোয়। সে শুনতে পায় একটা কণ্ঠ তাকে ডাকছে, এদিকে আয়। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়। শেষ পথ। কালো পুকুরের ধারে এসে দাঁড়াতেই পানিতে অরিত্রের প্রতিচ্ছবি, কিন্তু মুখটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রক্তের পুনর্জন্ম। রবি চিৎকার করার আগেই অদৃশ্য হাত তাকে টেনে নিচে নিয়ে গেল। পুকুরের পানি লাল হয়ে উঠল। চক্র অব্যাহত। পরের দিন গ্রামে আবার একই কথা, আর একজন নেই। হরিপদের পরিকল্পনা। এবার হরিপদ চুপ করে থাকল না। সে জানে এই অভিশাপ থামাতে হবে, কিন্তু কিভাবে? সে মনে করল মন্দিরটা এখনো আছে, আর সেখানে হয়তো সমাধানও আছে। পরবর্তী পথ। হরিপদ ঠিক করল আজ রাতেই সে যাবে সেই মন্দিরে, কারণ যদি এখন কিছু না করা হয় তাহলে পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। শেষ নয়। পরবর্তী পর্বে মন্দিরের ভিতরের ভয়ঙ্কর রহস্য। অরিত্র কি পুরোপুরি দানব হয়ে যাবে? মাধুরীর আসল উদ্দেশ্য কি? হরিপদ কি অভিশাপ ভাঙতে পারবে, নাকি নিজেই বলি হবে? বাঁকাদহের কালো ছায়া। পর্ব ৩। অন্ধকার এবার রক্ত চাইবে, আর সত্য হবে আরও ভয়ঙ্কর। মৃত্যুর পথে যাত্রা। সেই রাত আবার অন্ধকার নেমেছে বাঁকাদহে, কিন্তু আজকের রাতটা আলাদা। হরিপদা হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটছে। তার মুখে কোনো ভয় নেই,
শুধু একটাই সংকল্প, আজ শেষ করতেই হবে। জঙ্গলের ভিতর, জঙ্গলটা যেন জীবন্ত, গাছগুলো কেমন যেন বাঁকানো, অস্বাভাবিক। মাঝে মাঝে মনে হয় ওরা তাকিয়ে আছে। হঠাৎ ফিস 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 কানে আসে অদ্ভুত শব্দ। ফিরে যা, এখনো সময় আছে। হরিপদা থামল না। অশুভ মন্দির। জঙ্গলের গভীরে অবশেষে দেখা গেল একটা ভাঙা মন্দির। দেয়ালে শুকনো রক্তের দাগ, চারদিকে হাড় ছড়িয়ে আছে। মন্দিরের দরজায় লেখা, প্রবেশ মানে মৃত্যু। ভিতরের দৃশ্য। হরিপদা ভিতরে ঢুকতেই লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। দেয়ালে অদ্ভুত চিত্র, মানুষ বলি দেওয়ার দৃশ্য, আর মাঝখানে একটা কালো পাথরের বেদি। অদৃশ্য উপস্থিতি। হঠাৎ ঠান্ডা হাওয়া, লণ্ঠন নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ, অনেক দেরি করে ফেলেছিস। হরিপদা বুঝল সে একা নয়। মুখোমুখি। আলো জ্বলে উঠতেই অরিত্র দাঁড়িয়ে, কিন্তু সে আর আগের অরিত্র না। তার চোখ সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। শেষ কথা। হরিপদা ধীরে বলল, তুই এখনো পুরোপুরি শেষ হয়ে যাসনি, আমি জানি। অরিত্র হাসল, শেষ? না দাদু, আমি তো এখন শুরু। মাধুরীর আবির্ভাব। হঠাৎ মন্দিরের ভিতরে একটা কালো ছায়া তৈরি হলো। সেই মুখহীন মেয়েটা, মাধুরী। কিন্তু এবার সে আরো ভয়ঙ্কর। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সত্যের উন্মোচন। মাধুরী ধীরে বলল, তুমি ভাবছ আমি শুধু প্রতিশোধ নিচ্ছি? না, আমি এই গ্রামের দেবী এখন। অভিশাপের আসল রূপ। হরিপদা অবাক, দেবী? মাধুরী হাসল, ওরা আমাকে বলি দিয়েছিল, কিন্তু আমি মরিনি। আমি হয়ে গেছি ক্ষুধা। চক্রের রহস্য। মাধুরী বলল, প্রতি অমাবস্যায় আমি শক্তিশালী হই, আর নতুন আত্মা চাই। এই গ্রামটাই এখন আমার খাদ্য। অরিত্রের ভূমিকা। হরিপদা বুঝতে পারল, তাহলে অরিত্র? মাধুরী বলল, ও আমার দূত, ওই নতুনদের নিয়ে আসে। শেষ চেষ্টা। হরিপদা পকেট থেকে একটা পুরনো তাবিজ বের করল। এটা তো শেষ। সে তাবিজটা বেদির ওপর ছুঁড়ে মারল। ভয়ঙ্কর প্রতিক্রিয়া। মন্দির কাঁপতে শুরু করল। মাধুরী চিৎকার করল, না! কিন্তু অরিত্র হঠাৎ সামনে এসে দাঁড়াল। বিশ্বাসঘাতকতা। হরিপদা অবাক, তুই কি করছিস? অরিত্র ধীরে বলল, আমি আর মানুষ না। তারপর সে তাবিজটা তুলে ভেঙে ফেলল। শেষ আশা নষ্ট। হরিপদা বুঝে গেল সব শেষ। মাধুরী আবার শক্তিশালী হয়ে উঠল। চূড়ান্ত পরিণতি। মন্দিরের মাটি ফেটে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো শত শত হাত। ওগুলো হরিপদাকে ধরে ফেলল। শেষ কথা। হরিপদা চিৎকার করল, এই গ্রামকে ছেড়ে দে। মাধুরী ধীরে বলল, কখনো না। অন্ধকারে বিলীন। হরিপদাকে টেনে নিয়ে যাওয়া হলো মাটির নিচে। তার চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। নতুন ভোর। পরের দিন গ্রাম আবার স্বাভাবিক। কেউ কিচ্ছু জানে না, শুধু আরেকজন মানুষ কম। শেষ দৃশ্য। অরিত্র দাঁড়িয়ে আছে কালো পুকুরের ধারে। তার পাশে মাধুরী। মাধুরী বলল, পরের অমাবস্যায় আরো অনেক আসবে। অরিত্র হাসল, আমি নিয়ে আসব। গল্প এখনো শেষ নয়। পরবর্তী পর্বে কি কেউ এই অভিশাপ ভাঙতে পারবে? মাধুরীর আসল শক্তির সীমা কোথায়? বাঁকাদহ কি পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে, নাকি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? বাঁকাদহের কালো ছায়া, পর্ব 4। এবার শুরু হবে শেষের সূচনা, কিন্তু মুক্তি নয়, আরও গভীর অন্ধকার। অশুভ শান্তি। হরিপদা নেই,
অরিত্র আর মানুষ নেই। মাধুরী এখন সম্পূর্ণ শক্তিশালী, তবুও বাঁকাদহ যেন অস্বাভাবিকভাবে শান্ত। এই শান্তি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ ঝড়ের আগে সবসময়ই এমন নীরবতা নামে। নতুন আগন্তুক। একদিন দুপুরে গ্রামের বাইরে একটা বাস থামল। সেখান থেকে নামল এক যুবতী, নাম তার ঈশিতা। পেশায় প্যারানর্মাল রিসার্চার। সে শুনেছে বাঁকাদহের অদ্ভুত ঘটনা, আর সত্যি জানতেই সে এসেছে। সন্দেহের চোখ। গ্রামের লোকেরা তাকে অদ্ভুতভাবে দেখছে। কেউ কথা বলতে চায় না। শুধু একজন বৃদ্ধা এগিয়ে এসে বলল, মা, ফিরে যা। ঈশিতা হেসে বলল, আমি ভয় পাই না। বৃদ্ধা কেঁপে উঠল, ভয় পাওয়ার সময় পাবি না। তদন্ত শুরু। ঈশিতা একটা পুরনো বাড়িতে উঠল। তার সাথে আছে রেকর্ডার, ক্যামেরা, নোটবুক। রাতে সে প্রথম অডিও রেকর্ডিং শুরু করল। প্রথম সংকেত, রাত 12টা। রেকর্ডারে হঠাৎ শব্দ, খিদে। ঈশিতা চমকে উঠল। সে তো কিছু বলেনি। অদৃশ্য নজর। ঘরের কোণে ছায়া নড়ছে, কিন্তু আলো স্থির। সে ক্যামেরা ঘুরিয়ে ধরতেই কিছুই নেই। অদ্ভুত স্বপ্ন। রাতে ঈশিতা স্বপ্ন দেখল সে কালো পুকুরের সামনে দাঁড়িয়ে, পানির মধ্যে শত শত মুখ, সবাই চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। সকালবেলার সত্য। ঘুম ভেঙে ঈশিতা বুঝল এটা শুধু স্বপ্ন না, এটা একটা বার্তা। সূত্র খোঁজা। ঈশিতা পুরনো গ্রামের কাগজপত্র খুঁজতে লাগল। সে জানতে পারল মাধুরী একা ছিল না, ওই মন্দিরে ছিল আরও এক শক্তি। লুকোনো সত্য। একটা পুরনো ডায়েরিতে লেখা, মাধুরী ছিল শুধু দরজা, আসল শক্তি এখনো জেগে ওঠেনি। ভয়ঙ্কর উপলব্ধি। ঈশিতা বুঝল মাধুরী শেষ নয়, তার পিছনে আছে আরও বড় কিছু। অমাবস্যা আবার আসছে। আর মাত্র 2 দিন অমাবস্যা আসছে। ঈশিতা জানে এই সময়েই সব সত্য প্রকাশ পাবে। অরিত্রের নজর। দূরে দাঁড়িয়ে অরিত্র তাকিয়ে আছে। তার চোখে এখন একটাই লক্ষ্য, ঈশিতা। মাধুরীর পরিকল্পনা। মাধুরী বলল, ওকে নিয়ে আয়, ওর ভিতরে শক্তি আছে। শিকার শুরু। সেই রাতেই ঈশিতা আবার শব্দ শুনল, এদিকে আয়। সে ধীরে ধীরে বেরিয়ে গেল জঙ্গলের পথে। পা যেন নিজের থেকেই চলছে। সে জঙ্গলের দিকে এগোচ্ছে। মন্দিরের সামনে। ঈশিতা এসে দাঁড়ালো সেই মন্দিরের সামনে। হঠাৎ তার মাথা পরিষ্কার হয়ে গেল। আমি এখানে কেন? হঠাৎ অরিত্র সামনে এসে দাঁড়ালো। ঈশিতা বুঝতে পারল এটা মানুষ না, সংঘর্ষ। অরিত্র বলল, তুই চলে যা। ঈশিতা অবাক, তুমি আমাকে বাঁচাতে চাইছো? ভিতরের লড়াই। অরিত্রের চোখে হঠাৎ মানুষের ছায়া। সে কাঁপছে, আমি পুরোপুরি হারাইনি। মাধুরীর ক্রোধ। হঠাৎ চারদিকে কালো ধোঁয়া। মাধুরী আবির্ভূত হল। বিশ্বাসঘাতকতা করছিস? শক্তির বিস্ফোরণ। মাধুরী ঈশিতার দিকে হাত বাড়ালো, কিন্তু ঈশিতা পকেট থেকে একটা চিহ্ন বের করল। পুরনো মন্ত্র লেখা, প্রতিরোধ। আলো ছড়িয়ে পড়ল। মাধুরী পিছিয়ে গেল। প্রথমবার সে আঘাত পেল। আসল শক্তির জাগরণ। মাটি কাঁপতে শুরু করল। মন্দিরের ভিতর থেকে একটা বিশাল ছায়া বেরোচ্ছে। শেষ সত্য। একটা গভীর কণ্ঠ, আমাকে কে জাগালো? ঈশিতা ভয়ে জমে গেল। মাধুরীও থমকে গেল। অন্ধকারের রাজা। সেই ছায়া বলল, আমি ক্ষুধা না, আমি শেষ। ক্লিফ হ্যাঙ্গার। বাঁকাদহ এখন আর শুধু একটা গ্রাম নয়, এটা হয়ে উঠছে অন্ধকারের কেন্দ্র। পরবর্তী পর্বে ফাইনাল ক্লাইম্যাক্স শুরু। আসল সত্তা কে? ঈশিতা কি বাঁচবে? অরিত্র কি মুক্তি পাবে? নাকি পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে এই অভিশাপ? বাঁকাদহের কালো ছায়া, পর্ব 5, ক্লাইম্যাক্স। এখানেই সব শেষ, নাকি এখান থেকেই শুরু হবে আরও ভয়ঙ্কর কিছু? অন্ধকারের জাগরণ। মাটি কাঁপছে। মন্দিরের ভিতর থেকে উঠে আসছে সেই বিশাল ছায়া। আকাশ কালো হয়ে গেছে। চারদিকে যেন বাতাসও থমকে গেছে। ঈশিতা দাঁড়িয়ে, কিন্তু তার শরীর কাঁপছে। সে জীবনে অনেক প্যারানর্মাল ঘটনা দেখেছে, কিন্তু এটা সম্পূর্ণ অন্য কিছু। আসল সত্তা। ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে। দুটো বিশাল হাত, একটা বিকৃত মুখ,
চোখ নেই, শুধু অন্ধকার গহ্বর। সে বলল, আমি অন্তহীন ক্ষুধা, আমি শুরু না, আমি শেষ। মাধুরীর ভয়। প্রথমবার মাধুরী পিছিয়ে গেল, তার কণ্ঠ কাঁপছে। আমি তোকে বন্দি রেখেছিলাম। ছায়াটা হেসে উঠল। তুই ভাবছিস তুই আমাকে নিয়ন্ত্রণ করিস, তুই শুধু দরজা। সত্যের চূড়ান্ত রূপ। ঈশিতা বুঝতে পারল মাধুরী কখনো আসল শক্তি ছিল না, সে শুধু একটা মাধ্যম। এই সত্তা, এই অন্ধকার, এই ক্ষুধা সব কিছুর উৎস। অরিত্রর শেষ লড়াই। অরিত্র কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার চোখে আবার মানুষের ছাপ ফুটে উঠছে। সে চিৎকার করল, ঈশিতা, এটা থামাও। শেষ সূত্র। ঈশিতার মাথায় হঠাৎ সেই ডায়েরির কথা মনে পড়ল। দরজা খুললে দরজা দিয়েই তাকে বন্ধ করতে হবে। পরিকল্পনা। ঈশিতা বুঝল মাধুরী সেই দরজা, তাকে ব্যবহার করেই এই সত্তাকে আবার বন্ধ করতে হবে। বিপজ্জনক দৃশ্যয়। ঈশিতা মাধুরীর দিকে তাকালো। তুমি মুক্তি চাও? মাধুরী থমকে গেল। তুই আমাকে ধ্বংস করতে চাইছিস? ঈশিতা ধীরে বলল, না, আমি তোকে মুক্তি দিতে চাই। আবেগের বিস্ফোরণ। মাধুরীর শরীর কাঁপছে, তার ভিতরে যেন দুটো সত্তা লড়ছে, প্রতিশোধ আর মুক্তি। চূড়ান্ত মুহূর্ত। অন্ধকার সত্তা এগিয়ে আসছে, সব শেষ হবে। আত্মত্যাগ। ঈশিতা হঠাৎ নিজের হাতে কাট দিল, রক্ত ঝরতে লাগল। সে মাটিতে একটা চক্র আঁকল, পুরনো মন্ত্র পড়তে শুরু করল। শক্তির সংঘর্ষ। চারদিকে ঝড় শুরু হলো। মাধুরী চিৎকার করছে, আমি পারবো না। ঈশিতা চিৎকার করল, তুই পারবি, তুই এখনো মানুষ। মাধুরীর শেষ নিশ্চয়। হঠাৎ মাধুরীর মুখে একটা মানুষের অভিব্যক্তি ফুটে উঠল। সে ধীরে বলল, আমি আমি মুক্তি চাই। বিস্ফোরণ। সে নিজেকে সেই অন্ধকার সত্তার দিকে ছুড়ে দিল। চক্রের আলো জ্বলে উঠল। অন্ধকারের পতন। সেই বিশাল সত্তা চিৎকার করতে লাগল, না। ধীরে ধীরে সে আবার মাটির ভিতরে টেনে নেওয়া হলো। নীরবতা। সবকিছু থেমে গেল। বাতাস আবার চলতে শুরু করল। অরিত্র মাটিতে পড়ে আছে, তার চোখ আবার স্বাভাবিক। সে বেঁচে গেছে। মাধুরীর শেষ। মাধুরী ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তার মুখ এবার সম্পূর্ণ। সে হাসল, ধন্যবাদ। নতুন ভোর। পরের দিন বাঁকাদহে সূর্য উঠেছে। অনেকদিন পর গ্রামটা স্বাভাবিক লাগছে। হারানো মানুষের মুক্তি। কালো পুকুরের পানি পরিষ্কার, কোনো ছায়া নেই। যাদের আত্মা আটকে ছিল তারা মুক্ত। বিদায়। ঈশিতা গ্রাম ছাড়ছে। অরিত্র পাশে দাঁড়িয়ে। সব শেষ? ঈশিতা একটু থামল। শেষ টুইস্ট। সে ধীরে বলল, না, অন্ধকার কখনো শেষ হয় না। শেষ দৃশ্য। দূরে জঙ্গলের গভীরে একটা ছোট ছায়া নড়ছে। কেউ ফিসফিস করে বলছে, খিদে। সমাপ্তি নাকি নতুন শুরু? বাঁকাদহ বেঁচে গেছে আপাতত, কিন্তু অন্ধকার, সে তো সব সময়ই অপেক্ষা করে। বাঁকাদহের কালো ছায়া, পুনর্জন্ম, পর্ব 6। সিকুয়েল। অন্ধকার ফিরে আসছে। অশুভের অবশিষ্ট। বাঁকাদহ এখন শান্ত। গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। শিশুরা খেলছে, গরু চড়ছে, সন্ধ্যায় আবার ধূপের গন্ধ ভাসছে। কিন্তু সবাই জানে না, অন্ধকার কখনো পুরোপুরি চলে যায় না। জঙ্গলের গভীরে, যেখানে সেই মন্দির ছিল, এখন সেখানে শুধু ভাঙা পাথর আর মাটি। কিন্তু মাটির নিচে কিছু একটা এখনো নড়ছে। প্রথম সংকেত। একদিন গ্রামের এক ছোট ছেলে, বাপ্পা, জঙ্গলে খেলতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল। মাটির নিচে অর্ধেক চাপা একটা কালো পাথরের টুকরো। সে সেটা তুলে নিল। স্পর্শ। পাথরটা হাতে নিতেই তার শরীর কেঁপে উঠল। তার কানে একটা কণ্ঠ, আমাকে মুক্ত করো। পরিবর্তন শুরু। বাপ্পা বাড়ি ফিরে এলো, কিন্তু তার মা লক্ষ্য করল সে আজ অদ্ভুত চুপচাপ। রাতে সে ঘুমের মধ্যে ফিসফিস করছে, খিদে, খিদে। আবার অমাবস্যা। কয়েকদিন পর আবার অমাবস্যা।
গ্রামে একটা অদ্ভুত চাপা ভয় ফিরে এসেছে। অরিত্রের অস্বস্তি। অরিত্র এখন গ্রামেই থাকে, সবকিছু স্বাভাবিক হলেও তার ভিতরে অস্বস্তি। সে বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। ঈশিতার প্রত্যাবর্তন। হঠাৎ একদিন ঈশিতা আবার ফিরে এলো। তার চোখে এবার আরও গভীর চিন্তা। অরিত্র বলল, তুমি আবার কেন? ঈশিতা ধীরে বলল, কারণ এটা শেষ হয়নি। নতুন সত্য। ঈশিতা একটা পুরনো বই দেখালো। তাতে লেখা, অন্ধকারকে ধ্বংস করা যায় না, শুধু ভেঙে ছড়িয়ে দেওয়া যায়। ভয়ঙ্কর উপলব্ধি। ঈশিতা বলল, আমরা যেটাকে হারিয়েছিলাম ওটা আসলে টুকরো হয়ে গেছে। বাপ্পার রূপান্তর। ঠিক তখন গ্রামে চিৎকার। বাপ্পা হঠাৎ উধাও। জঙ্গলে অনুসন্ধান। অরিত্র আর ঈশিতা দৌড়ে জঙ্গলে গেল। অশুভ দৃশ্য। জঙ্গলের ভিতরে বাপ্পা দাঁড়িয়ে, কিন্তু সে আর আগের মতো না। তার চোখ সম্পূর্ণ কালো। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। নতুন দরজা। বাপ্পা ধীরে বলল, আমি একা না। তার পিছনে মাটিতে একটা ফাটল, সেখান থেকে অন্ধকার বের হচ্ছে। আরও বড় বিপদ। ঈশিতা বুঝল, এইবার সত্তা ছোট ছোট অংশে ভাগ হয়ে বিভিন্ন দরজা তৈরি করছে। অরিত্রের সিদ্ধান্ত। অরিত্র দাঁত চেপে বলল, এইবার শেষ করতেই হবে। দ্বন্দ্ব। বাপ্পা হঠাৎ আক্রমণ করল। অরিত্র তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সে খুব শক্তিশালী। কঠিন সত্য। ঈশিতা চিৎকার করল, ওকে বাঁচানো যাবে না। অরিত্র থেমে গেল। না, সে একটা বাচ্চা। অন্ধকারের কৌশল। বাপ্পার ভিতরের সত্তা হাসছে। দেখছিস, তুই পারবি না। চূড়ান্ত আঘাত। অরিত্র চোখ বন্ধ করল। তারপর একটা আঘাত। নীরবতা। বাপ্পা মাটিতে পড়ে গেল। অন্ধকার ধীরে ধীরে বেরিয়ে গেল। ফলাফল। অরিত্র হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি করলাম? ঈশিতা ধীরে বলল, এটাই অন্ধকারের খেলা। ও আমাদের দিয়ে নিজেদের ধ্বংস করায়। নতুন যুদ্ধ। ঈশিতা বলল, এখন থেকে প্রতিটা টুকরো খুঁজে বের করতে হবে। শেষ দৃশ্য। দূরে আরেকটা গ্রাম। একটা মেয়ে মাটির নিচ থেকে একটা কালো পাথর তুলে নিচ্ছে। ফিসফিসানি। খিদে। সিকুয়েল চলবে পরবর্তী পর্বে। অন্ধকারের সব টুকরো কি একত্র হবে? অরিত্র কি নিজেকে ক্ষমা করতে পারবে? ঈশিতা আসলে কে? এই অভিশাপ কি পুরো পৃথিবীতে ছড়াবে? বাঁকাদহের কালো ছায়া। পুনর্জন্ম। পর্ব ৭। অন্ধকার এখন আর শুধু এক গ্রামে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে। অন্ধকারের বিস্তার। বাঁকাদহের ঘটনাটার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। গ্রামটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু ঈশিতা জানে এটা কেবল ঝড়ের আগে নীরবতা। কারণ এখন অন্ধকার আর এক জায়গায় নেই, এটা ছড়িয়ে পড়েছে অন্য গ্রামে। অশুভ। দূরের এক গ্রাম, নাম চন্দ্রপুর। সেখানেও অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। রাতে মানুষ শুনতে পাচ্ছে খিদে। প্রথম মৃত্যু। এক কৃষক সকালে তার বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখে কোনো চিহ্ন নেই, কিন্তু চোখ দুটো পুরো কালো। খবর পৌঁছায়। ঈশিতা একটা ফোন পেল। চন্দ্রপুরে একই ঘটনা। সে বুঝে গেল এটা শুরু হয়ে গেছে। যাত্রা আবার। ঈশিতা আর অরিত্র রওনা দিল চন্দ্রপুরের দিকে। পথে অরিত্র চুপচাপ। অপরাধবোধ। অরিত্র বলল, আমি একটা বাচ্চাকে মেরে ফেলেছি। ঈশিতা তাকালো। তুই তাকে মারিসনি, অন্ধকার তাকে ব্যবহার করেছে। কঠিন সত্য। কিন্তু এবার যদি আবার এমন হয়? ঈশিতা ধীরে বলল, তাহলে আবার একই সিদ্ধান্ত নিতে হবে। চন্দ্রপুরে পৌঁছনো। গ্রামটা বাঁকাদহের মতোই নীরব, চাপা ভয়। নতুন সাক্ষী। এক বৃদ্ধ বলল, কয়েকদিন আগে একটা মেয়ে জঙ্গলে কিছু কুড়িয়ে পেয়েছিল। ঈশিতা আর অরিত্র একে অপরের দিকে তাকালো। নতুন দরজা। সেই মেয়েটা, নাম রূপা, সে এখন নিখোঁজ। অন্ধকারের পথে। ওরা আবার জঙ্গলের দিকে গেল। অশুভ দৃশ্য। জঙ্গলের মাঝে রূপা দাঁড়িয়ে। তার চারপাশে কালো ছায়া ঘুরছে। ভয়ঙ্কর উপলব্ধি। কিন্তু এবার একটা না, 3টে ফাটল মাটিতে। অন্ধকার বাড়ছে। ঈশিতা বলল, এটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী। অরিত্রের পরিবর্তন। হঠাৎ
অরিত্র কেঁপে উঠল। তার চোখে আবার কালো ছায়া, ভয়ঙ্কর সত্য। ঈশিতা চমকে উঠল। না, এটা হতে পারে না। অরিত্র ধীরে বলল, ও এখনো আমার ভিতরে আছে, ভিতরের অন্ধকার। অরিত্রের মাথার ভিতরে সেই কণ্ঠ, তুই কখনো মুক্ত হোসনি। দ্বন্দ্ব। অরিত্র নিজের মাথা চেপে ধরল। আমি এটা হতে দেব না। বিস্ফোরণ। হঠাৎ তার শরীর থেকে কালো শক্তি বের হলো। রূপার চারপাশের ছায়া থেমে গেল। অদ্ভুত সংযোগ। ঈশিতা বুঝল অরিত্র এখন অন্ধকারের সাথে সংযুক্ত। নতুন ক্ষমতা। অরিত্র বলল, আমি ওদের থামাতে পারি। ঝুঁকি। ঈশিতা বলল, কিন্তু তুই নিজেও হারিয়ে যেতে পারিস। চূড়ান্ত চেষ্টা। অরিত্র এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে রূপার দিকে তাকালো। শক্তির সংঘর্ষ। দুই অন্ধকার শক্তি একে অপরের সাথে লড়ছে। মাটি কাঁপছে। সিদ্ধান্ত। অরিত্র চিৎকার করল, আমি এটা নিজের মধ্যে নেব। আত্মত্যাগ। আবার সে পুরো অন্ধকার শক্তি নিজের ভিতরে টেনে নিল। নীরবতা। সব থেমে গেল। রূপা মাটিতে পড়ে গেল। স্বাভাবিক। ভয়ঙ্কর ফলাফল। অরিত্র দাঁড়িয়ে, কিন্তু এবার তার চোখ সম্পূর্ণ কালো। শেষ কথা। সে ধীরে বলল, এবার আমি সম্পূর্ণ। ভয়ঙ্কর মোড়। ঈশিতা পিছিয়ে গেল। না, এটা আমরা চাইনি। অরিত্র হাসল, তোমরা অন্ধকারকে থামাতে চেয়েছিলে, আমি তাকে হয়ে গেলাম। শেষ দৃশ্য। দূরে আকাশ কালো হয়ে যাচ্ছে। ঝড় শুরু। ফিসফিসানি। খিদে। চলবে। পরবর্তী পর্বে অরিত্র কি এখন প্রধান অন্ধকার? ঈশিতা কি তাকে থামাতে পারবে? পৃথিবী কি ধ্বংসের পথে? বাঁকাদহের কালো ছায়া, পুনর্জন্ম। পর্ব 8। ফাইনাল ওয়ার শুরু। এবার আর শুধু গল্প নয়, এটা যুদ্ধ। মানুষ বনাম অন্ধকার। অন্ধকারের উত্থান। আকাশ কালো। দিন আর রাতের পার্থক্য প্রায় নেই। পৃথিবীর বিভিন্ন জায়গায় অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। মানুষ হঠাৎ নিখোঁজ। ছায়া নড়ছে। আর সেই একই শব্দ, খিদে। অরিত্র এখন অন্য কিছু। চন্দ্রপুরের জঙ্গলের মাঝে দাঁড়িয়ে অরিত্র। তার চারপাশে কালো শক্তি ঘুরছে। তার শরীর যেন আর পুরোপুরি বাস্তব না, ধোয়ার মতো কাঁপছে। ঈশিতার উপলব্ধি। ঈশিতা বুঝে গেছে অরিত্র এখন শুধু একজন মানুষ না, সে এখন সেই অন্ধকারের কেন্দ্র। ভয়ঙ্কর সত্য। ঈশিতা নিজের মনে বলল, আমরা অন্ধকারকে থামাইনি, আমরা তাকে একটা শরীর দিয়েছি। বিশ্বব্যাপী আতঙ্ক। খবর ছড়িয়ে পড়েছে। শহর, গ্রাম, সব জায়গায় অদ্ভুত মৃত্যু। মানুষ বলছে কিছু একটা আসছে। শেষ আশার খোঁজ। ঈশিতা পুরনো বই, ডায়েরি সব খুঁজছে। অবশেষে সে একটা লেখা পেল, যে অন্ধকারকে ধারণ করবে তাকে ধ্বংস করলেই শেষ হবে সব। কঠিন সিদ্ধান্ত। ঈশিতা কেঁপে উঠল। তাহলে অরিত্রকেই? শেষ যাত্রা। সে একা রওনা দিল চন্দ্রপুরের সেই জঙ্গলে। অন্ধকারের রাজ্য। জঙ্গলে ঢুকতেই সব গাছ কালো হয়ে গেছে। পাখির শব্দ নেই, শুধু ফিসফিস। এসো। মুখোমুখি। অরিত্র দাঁড়িয়ে। সে হাসছে। তুই এসেছিস। কথোপকথন। ঈশিতা ধীরে বলল, তুই এখনো আছিস ভিতরে। অরিত্র মাথা নাড়ল। না, আমি এখন আমরা। শেষ চেষ্টা। ঈশিতা এগিয়ে গেল। তুই এটা থামাতে পারিস। ভিতরের লড়াই। হঠাৎ অরিত্রের চোখে এক মুহূর্তের জন্য মানুষের ছাপ। সে চিৎকার করল, আমাকে শেষ করে দে। আবেগের চূড়ান্ত মুহূর্ত। ঈশিতার হাত কাঁপছে। সে পারে না। অন্ধকারের প্রভাব। হঠাৎ অরিত্র আবার বদলে গেল। দেখলি, তুই পারবি না। যুদ্ধ শুরু। অরিত্র হাত তুলতেই চারদিকে ছায়া জীবন্ত হয়ে উঠল। প্রতিরোধ। ঈশিতা মন্ত্র পড়তে শুরু করল।
আলো আর অন্ধকারের সংঘর্ষ, চূড়ান্ত সংঘর্ষ। মাটি ফেটে যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে, আকাশে বজ্রপাত। শেষ বুদ্ধি। ঈশিতা বুঝল সরাসরি লড়াই করে জেতা যাবে না। আত্মত্যাগের পথ। সে নিজের শরীরে সেই চিহ্ন আঁকল, অন্ধকারকে নিজের দিকে টানতে শুরু করল। অরিত্রের প্রতিক্রিয়া। অরিত্র চমকে উঠল। তুই কি করছিস? চূড়ান্ত পরিকল্পনা। ঈশিতা চিৎকার করল, আমি দরজা হব। অন্ধকারের স্থানান্তর। অন্ধকার ধীরে ধীরে অরিত্র থেকে বের হয়ে ঈশিতার দিকে যাচ্ছে। বিপদ। ঈশিতার শরীর ভেঙে যাচ্ছে, সে কাঁপছে। শেষ মুহূর্ত। অরিত্রের চোখ আবার স্বাভাবিক। সে চিৎকার করল, না, এটা করিস না। শেষ সিদ্ধান্ত। ঈশিতা হাসল। এইবার সত্যি শেষ। বিস্ফোরণ। একটা প্রচণ্ড আলো। সব কিছু অন্ধকার হয়ে গেল। নীরবতা। সব থেমে গেছে। ক্লিফ হ্যাঙ্গার। ফাইনাল পর্ব বাকি। পরবর্তী শেষ পর্ব 9। ঈশিতা কি বেঁচে আছে? অরিত্র কি মুক্তি পেল? অন্ধকার কি সত্যি শেষ, নাকি আরও ভয়ঙ্কর কিছু জন্ম নিয়েছে? বাঁকাদহের কালো ছায়া, পুনর্জন্ম। পর্ব 9, সমাপ্তি। শেষ, নাকি এক নতুন দুঃস্বপ্নের শুরু? বিস্ফোরণের পর সব কিছু থেমে গেছে। না কোনো শব্দ, না কোনো বাতাস, শুধু এক গভীর ভারী নীরবতা। ধ্বংসস্তূপ। চন্দ্রপুরের সেই জঙ্গল এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। গাছগুলো ভেঙে পড়ে আছে, মাটি ফেটে গেছে। মাঝখানে একটা বড় গর্ত। অরিত্র। ধীরে ধীরে অরিত্র চোখ খুলল। সে মাটিতে পড়ে আছে। তার শরীর দুর্বল, কিন্তু সে বেঁচে আছে। স্মৃতি ফিরে আসা। সবকিছু মনে পড়ছে। অন্ধকার, যুদ্ধ, ঈশিতা, আতঙ্ক। অরিত্র উঠে দাঁড়াল। ঈশিতা! তার কণ্ঠে ভয়, ছায়ার উপস্থিতি। গর্তের ভেতর থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। অরিত্র এগিয়ে গেল। দৃশ্য। সে যা দেখল, তার শ্বাস থেমে গেল। ঈশিতা। গর্তের ভিতরে ঈশিতা পড়ে আছে, নড়ছে না। শেষ। অরিত্র দৌড়ে গিয়ে তাকে তুলে নিল। ঈশিতা, ওঠ! কোনো সাড়া নেই। ভেঙে পড়া। অরিত্র হাঁটু গেড়ে বসে পড়ল। সব শেষ। হঠাৎ ঈশিতার আঙুল একটু নড়ল। অস্বাভাবিক। অরিত্র থেমে গেল। ঈশিতা! চোখ খোলা। ঈশিতা ধীরে চোখ খুলল, কিন্তু তার চোখ পুরো কালো। চূড়ান্ত টুইস্ট। অরিত্র পিছিয়ে গেল। না, এটা হতে পারে না। নতুন সত্তা। ঈশিতা ধীরে উঠে দাঁড়াল। তার মুখে এক অদ্ভুত হাসি। তুই ভাবছিস সব শেষ? সত্য প্রকাশ। অন্ধকার কখনো হারায় না, ও শুধু নতুন রূপ নেয়। অরিত্রর ভয়। কাঁপছে। না, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম। ঠান্ডা উত্তর। ঈশিতা বলল, তুই বাঁচিয়েছিস, কিন্তু আমাকে না। সম্পূর্ণ রূপান্তর। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। মাটি আবার কাঁপছে। শেষ উপলব্ধি। অরিত্র বুঝল সে ভুল করেছে। অন্ধকারকে শুধু স্থানান্তর করা হয়েছে। চক্র অব্যাহত। ঈশিতা আকাশের দিকে তাকালো। এবার পুরো পৃথিবী বিস্তার। দূরে শহরগুলোতে মানুষ হঠাৎ থেমে যাচ্ছে। ছায়া নড়ছে। অন্ধকার ছড়িয়ে পড়ছে। শেষ কথা। ঈশিতা ভিড়ে বলল, খিদে। অরিত্রর ভাগ্য। অরিত্র ধীরে পিছিয়ে যাচ্ছে। তার চোখে জল। আমি আবার ব্যর্থ হলাম। শেষ দৃশ্য। ঈশিতা তার দিকে তাকালো। না, এটা তো শুরু মাত্র। শেষ লাইন। রাত নেমে এলো।
আর পৃথিবীর প্রতিটা কোণ থেকে ভেসে আসতে লাগল খিদে, সমাপ্তি নাকি না। এই গল্পের কোনো শেষ নেই, কারণ অন্ধকার আমাদের মধ্যেই থাকে।